সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা শুরু করব বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের আজকে 2 নম্বরের লেকচার। আর বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, ক্লাস দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করব ইনশাল্লাহ রেগুলারলি একটা করে ভিডিও দেওয়ার। তো আজকে শুরু করছি বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ নিয়ে আজকে আমার ক্লাস। বাংলা ভাষার ধ্বনি ধ্বনি যে কথা আর বর্ণ একই কথা। কিভাবে? ধ্বনি হচ্ছে আমরা মুখ থেকে যেই শব্দ বা আওয়াজ উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে আমরা যেটাই উচ্চারণ করি না কেন সেই জিনিসটা বা সেই উচ্চারণের বা সেই ধ্বনির যে লিখিত একটা সাংকেতিক, একটা প্রতীক, একটা চিহ্ন দিয়ে আমরা সেটাকে লিখে প্রকাশ করি। একটা বর্ণ একটা চিহ্ন বা প্রতীক বা একটা আকৃতি আকার এর মাধ্যমে যেটা আমরা যেই ধ্বনিটা উচ্চারণ করি সেটা লিখে প্রকাশ করি, চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তার নামই হচ্ছে বর্ণ। তো আমার ক্লাসগুলো কিন্তু একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে। আর আমি এই জন্য এই ক্লাসগুলো মূলত একদম সবার জন্য, যারা একদম ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে তাদের জন্য, এবং যারা বিশেষ শিক্ষক নিবন্ধন, প্রাইমারি এবং আদার্স 11 থেকে 20 গ্রেড আর অন্যান্য যে জব সেক্টরগুলো আছে বাংলাদেশে, সমস্ত জব সেক্টরই কিন্তু আমার এই ক্লাসগুলো কাজে লাগবে, 100% কাজে লাগবে। যে কোনো পরীক্ষায় এই যে আলোচনা করবে এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ ইনশাল্লাহ নাই। তো তাহলে বর্ণ আর ধ্বনি জিনিসটা, আমি এই দুইটা জিনিস একই, কিন্তু আমি কখনো কখনো ধ্বনি বলবো শুধু, বর্ণ বলবো না, আবার বর্ণ বলবো ধ্বনি বলবো না। সো আপনারা এটা যখন বলবো, ধ্বনি যদি বলি মনে করবেন ধ্বনি মানেই বর্ণ, আবার যদি বর্ণ বলি বর্ণ মানেই ধ্বনি। তো ধ্বনি 2 প্রকার, ধ্বনি বা বর্ণ 2 প্রকার। ধ্বনি কি, কাকে বলে সেটা কিন্তু বলে দিচ্ছি, যে ধ্বনি হচ্ছে যখন আমরা আরেকটু যদি সুন্দর করে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহ আওয়াজকেই ধ্বনি বলা হয়, বা অর্থবহ আওয়াজের নামই হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রগুলো কি দেখেন, আমরা যে ধ্বনি বা বর্ণ যে উচ্চারণ করি, যেখান থেকে উচ্চারণ করি, যেই উচ্চারণ করার সময় আমাদের মুখ গহ্বরের বা মুখের বা একদম ফুসফুস থেকে শুরু করে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে বা যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করে এই বর্ণগুলো, ধ্বনিগুলো উচ্চারণ করতে, সেই সমস্ত বিষয়গুলোকে, যন্ত্রগুলোকে, সেই সমস্ত তন্ত্রগুলোকেই মূলত বাকযন্ত্র বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে ধ্বনি কোনো ভাষায় উচ্চারিত শব্দের একদম ক্ষুদ্রতম একক। যে কোনো ভাষার সর্বনিম্ন একদম উচ্চারিত একটা শব্দ, একদম ছোট্ট ক্ষুদ্রতর যে একটা অংশ, সেটাকে একক হিসাবে কাজ করে এই ধ্বনি, যাকে আর কোনো প্রকার ক্ষুদ্রতম অংশে ভাগ করা বা বিভাজন করা যায় না, সেটার নাম কিন্তু ধ্বনি। আর ভাষার একদম ক্ষুদ্রতম একক, প্রশ্নে অনেক সময় কিন্তু চাকরি পরীক্ষা আসে, ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? অনেকগুলো অপশন থাকবে, কিন্তু শব্দ থাকবে, বাক্য থাকবে, তার মধ্যে ধ্বনি থাকবে, সেখান থেকে আমরা কিন্তু ধ্বনি দেব। ঠিক আছে? আর এই ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। আর কয়েকটি ধ্বনি যখন
কয়েকটি ধ্বনি যখন মিলিত হয়ে একটা অর্থবহ শব্দ সৃষ্টি করে তখন তার কিন্তু অর্থ আছে। ওকে, তাহলে এবার আমরা যাই এই ধ্বনির প্রকারভেদ। তাহলে আমরা যে মুখ থেকে যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনিগুলোর প্রকারভেদ, ধ্বনির প্রকারভেদ। তাহলে ধ্বনির প্রকারভেদ, ধ্বনি কয় প্রকার? ধ্বনি মূলত দুই প্রকার। ধ্বনি দুই প্রকার। দুই প্রকার কি কি? স্বরধ্বনি, এই যে ধ্বনি দুই প্রকার বা বর্ণ দুই প্রকার। তাহলে ধ্বনি দুই প্রকার বা বর্ণ দুই প্রকার কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি দুই প্রকার। আমরা পাইলাম ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে বা স্বরবর্ণ। স্বরধ্বনি বা স্বরবর্ণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে স্বরধ্বনি, স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি এখন স্বরধ্বনি কত প্রকার বা স্বরধ্বনি কাকে বলে, আগে সেটা জানি। স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস, অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়ে আসে, আমরা যখন ধ্বনি বা আওয়াজ করি, ধ্বনি উচ্চারণ করি বা আওয়াজ করি, সেটা ফুসফুস থেকে যখন এই বাতাসটা বের হয়ে আসে তখন আমাদের মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না। কোথাও কোনো প্রকার বাধা না পেয়ে যেই ধ্বনিটা উচ্চারিত হয় সেই ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি। তাহলে এটাকে বলা হয় কি? স্বরধ্বনি। এখন আসি স্বরধ্বনি তাহলে কয়টি? স্বরধ্বনি মোট 11টি। স্বরধ্বনি কয়টি? 11টি। স্বরধ্বনি 11টি কি কি আপনারা সবাই জানেন। আমি যেটা লিখি, স্বরে ও, স্বরে আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই হচ্ছে 11টি স্বরধ্বনি বা স্বরবর্ণ। স্বরে ও, স্বরে আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষা উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই হচ্ছে স্বরধ্বনি, 11টি স্বরধ্বনি। এখন এই 11টি স্বরধ্বনিকে কতটি প্রকারে ভাগ করা হয়েছে? স্বরধ্বনি আসলে কয় প্রকার? স্বরধ্বনির মোট 4 প্রকার। মোট 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি কি বা কাকে বলে? যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। কিভাবে বিশ্লেষণ করা যায় না? যেমন, আচ্ছা আগে লিখে নিই যে মৌলিক স্বরধ্বনিগুলো কি কি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে স্বরে ও, স্বরে আ, হর্ষ ই, হর্ষ উ, এ, ও এবং ইয়া। মোট 7টি মৌলিক স্বরধ্বনি, মোট 7টি।
কিভাবে মৌলিক স্বরধ্বনি 7টি কেন মৌলিক হইল? যে বর্ণ বা ধ্বনিগুলোকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, ভেঙে লেখা যায় না, তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এখন এই যে স্বরেও, আচ্ছা স্বরেও কি, এই স্বরেও বর্ণটিকে আর ভেঙে আমি কি দুইটা অংশ করতে পারি? যদি ভেঙে আমি দুইটা অংশ করতে যাই তাহলে কি স্বরের কোনো অস্তিত্ব থাকে? কোনো অস্তিত্ব থাকে না। স্বরে আ, এটাকে ভাঙলে কোনো অস্তিত্ব থাকে না। হর্ষ ই, এটাকে ভাঙলে কোনো অস্তিত্ব থাকে না। দীর্ঘ ই, এটাকে ভাঙলে কোনো অস্তিত্ব থাকে না। এটাকে ভাঙলে ও, এগুলো কি একটাকেও ভাঙলে কিন্তু আর একটাকে ভেঙে কি আমি দুইটা বর্ণ বানাতে পারবো? এখানে যতগুলি বর্ণ লিখেছি, আমি ধ্বনি লিখেছি, সেগুলোকে কি আমি ভেঙে কি দুইটা বর্ণে বানাতে পারবো? দুইটা বর্ণে রূপান্তর করতে পারবো? কখনোই পারবো না। তাই এই কারণেই এই ধ্বনিগুলি বা বর্ণগুলি মূলত মৌলিক ধ্বনি। ওকে, 2 নম্বরে আসি। মৌলিক স্বরধ্বনির পরে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির পরে যৌগিক স্বরধ্বনি। দেখেন, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিকে ভাঙা যায় বা ভেঙে দুইটি বর্ণ পাওয়া যায়, বিশ্লেষণ করা যায়, তার নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন যৌগিক স্বরধ্বনি, বাংলা এই স্বরধ্বনির মধ্যে যৌগিক স্বরধ্বনি হচ্ছে মাত্র 2টি। সেটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। কিভাবে একটু আমি যদি বিশ্লেষণ করি, এই যে ওই যে আছে, ওই বর্ণটি যে আছে এখানে কিন্তু ওই বর্ণ ভাঙা যায় কিভাবে? স্বরে ও হর্ষই, এই যে ওই হয়ে গেছে। তারপরে ও, স্বরে ও যোগ হর্ষ উ, এই দুইটা মিলে হয়েছে কিন্তু ও। আবার এই দুইটি মিলে হয়েছে এই যে ওই বর্ণটি, এই যে ওই ধ্বনিটি হয়ে গেছে। তাহলে আমরা যৌগিক স্বরধ্বনি কিন্তু পেয়ে গেছি, যে আসলে যৌগিক স্বরধ্বনি কেমন করে হইল। ঠিক আছে, এই রকমের বাংলা স্বরবর্ণে বা স্বরধ্বনিতে এরকমের যৌগিক ধ্বনি আছে। যৌগিক ধ্বনি আছে মোট 25টি। কিভাবে 25টি? অর্থাৎ যে সমস্ত শব্দগুলো এই যে মৌলিক 60টি যে বর্ণ আছে, এই মৌলিক 60টি বর্ণ, এটা না, এটা তো পুরো স্বরবর্ণ মিলে লেখা হয়েছে। আর এই যে মৌলিক 60টি স্বরধ্বনি আছে, এই 60টি স্বরধ্বনি কোনো না কোনোভাবে এই 60টি মৌলিক স্বরধ্বনি কোনো না কোনো শব্দের সাথে এইগুলো নিয়েই কিন্তু দেখা গেছে একটা ধ্বনি উচ্চারিত হয়েছে, একটা শব্দ হয়েছে। এই জন্য সেখানে এটাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। এই রকমের মৌলিক স্বরধ্বনি আছে 25। যেমন আমি যদি একটু দেখাতে চাই যে কিভাবে আসলে এটা হয়, যেমন এখানে আমি লিখলাম স্বরে আ। এই যে স্বরে আ যদি আছে, এটা কিন্তু একটা মৌলিক স্বরধ্বনি। এরপরে আমি আবার লিখলাম হর্ষই। এই যে হর্ষই লিখলাম, স্বরে আ লিখলাম, দুইটা মিলে কি হয়ে গেল? দুইটা মিলে কিন্তু আমি লিখতে পারি আই। তার মানে এই যে ধ্বনিটা, এই যে শব্দটা আসছে, সেটা কি দুইটি মৌলিক ধ্বনি নিয়েই কিন্তু এসেছে। দুইটি মৌলিক, এই যেমন এখানে আমরা একটু আগে দেখলাম, এই যে আমরা এখানে একটু আগে দেখলাম যে এই বর্ণটাকে ভেঙে দুইটা করা গেছে, অর্থাৎ স্বরেও এবং হর্ষই, এই দুইটা বর্ণ বা এই দুইটা ধ্বনি নিয়ে কিন্তু এই ওই হয়েছে। আবার এই স্বরে অ আর হচ্ছে হর্ষ উ, এই দুইটা ধ্বনি বা বর্ণ নিয়ে কিন্তু এই ও হয়ে গেছে। ঠিক তেমনই এই যে আই শব্দটি হয়েছে কি নিয়ে? এই দুইটা নিয়ে। তাহলে এইটা লিখতে তো এই দুইটা হয়েছে, আর দুইটাই কিন্তু মৌলিক স্বরধ্বনি। এখানেও কিন্তু দুইটাই কি, এই যে ওটা হয়েছে, ওটা কিন্তু এই দুইটা মৌলিক ধ্বনি নিয়েই হয়েছে। এই ওটা কিন্তু দুইটা মৌলিক ধ্বনি নিয়েই হয়েছে। আবার এই ওইটা কিন্তু দুইটা মৌলিক ধ্বনি নিয়েই হয়েছে। তাহলে আই শব্দটি কেন যৌগিক, কেন সেটা যৌগিক হবে না? এটা যেহেতু যৌগিক, এটাও যৌগিক,
আর এটাও যৌগিক। কেন যৌগিক? দুইটা মৌলিক নিয়ে হয়েছে, তাই আমরা বলতে পারি যে বাংলা ভাষায় যে স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরবর্ণ আছে দুইটা, এটা কিন্তু বর্ণ। এই যে ওই এবং ও, এগুলো কিন্তু শব্দ না, এগুলো কি না? শব্দ না, এগুলো কি? এগুলো কিন্তু বর্ণ। ঠিক আছে? আর এগুলো আমরা ধ্বনি হিসাবে উচ্চারণ করতে পারি। তার মানে এরকম 25টি যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায়। পুরো বাংলা ভাষায় যদি কল্পনা করি, যদি প্রশ্ন করে পরীক্ষার সময় যে মৌলিক যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, তাহলে দুইটি বলবেন। বা যৌগিক স্বরবর্ণ কয়টি? দুইটি। আর যদি বলে বাংলা ভাষায়, পুরো বাংলা ভাষায় যদি বলা হয় যে পুরো বাংলা ভাষায় কয়টি মৌলিক স্বরধ্বনি আছে, তাহলে 25টি হবে। ওকে, এই পর্যন্ত আমরা তো বুঝতে পারছি নাকি? ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা এখন সামনের দিকে চলি। এবার আসি 2 নম্বর গেল। প্রথমে গেল মৌলিক স্বরধ্বনি, তারপরে হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এগুলো কিন্তু স্বরধ্বনিকেই আমরা কিন্তু এক একটা পর্যায়ে ভাগ করতেছি। 3 নম্বরে হচ্ছে হর্ষস্বর। হর্ষস্বর, তাহলে হর্ষস্বর কি? হর্ষস্বর বর্ণ বা ধ্বনি কোনগুলি? যে স্বরের, অর্থাৎ স্বর মানে স্বরবর্ণ বা স্বরধ্বনি, তাহলে যে স্বরের উচ্চারণ করলে অল্প সময় লাগে, যে সমস্ত স্বরগুলি উচ্চারণ করতে সময় লাগে অল্প, খুবই কম সময় লাগে, অর্থাৎ একটা বর্ণের তুলনায় আর একটা বর্ণের সময় কম লাগে। একটা বর্ণের থেকে আরেকটা স্বরবর্ণের মধ্যে, স্বরধ্বনিতে যতগুলো ধ্বনি আছে, এই ধ্বনিগুলোর মধ্যে একটা থেকে আরেকটায় উচ্চারণ করতে সময় একটু কম লাগে, আবার একটা থেকে আরেকটা উচ্চারণ করতে একটু সময় বেশি লাগে। যেমন আমি যদি বলি হর্ষ ই, যদি বলি দীর্ঘ ই, লেখাই আছে এই বর্ণের নামই কিন্তু দীর্ঘ ই, তার মানে এটা দীর্ঘ সময় লাগে উচ্চারণ করতে, বেশি সময় লাগে। কার থেকে? সাপোজ এই ধ্বনির থেকে বা এই বর্ণের থেকে, এই হর্ষ ই বর্ণের থেকে এই বর্ণটা উচ্চারণ করতে সাপোজ সময় একটু বেশি লাগে। তার মানে কি এই দুটো তুলনা কার মধ্যে? স্বরধ্বনির মধ্যেই তো তুলনা হয়েছে, তাই না? তাহলে এটা হবে দীর্ঘস্বর, এটা হবে হর্ষস্বর। মানে হচ্ছে এটার থেকে এটা উচ্চারণ করতে একটু সময় কম লাগে, আবার এটা থেকে এটা উচ্চারণ করতে সময় বেশি লাগে। এই রকমের এই যে 11টা বর্ণের মধ্যে যেই বর্ণগুলো উচ্চারণ করতে সময় কম লাগে, সেই সমস্ত বর্ণগুলো বা ধ্বনিগুলোকে বলা হয় হর্ষস্বর। তাহলে হর্ষস্বর কয়টা? হর্ষস্বর 4টা। আমরা জানলাম যে হর্ষস্বর জিনিসটা কি। এবার হর্ষস্বর তাহলে পুরো স্বরবর্ণের 11টি যে বর্ণ আছে, সেই 11টি বর্ণের মধ্যে 4টি বর্ণ আছে মাত্র, যে 4টি বর্ণ কিনা বাকি বর্ণ থেকে উচ্চারণ করতে সময় কম লাগে। সেটা কি? স্বরে অ, হর্ষ ই, এরপর হর্ষা উ, এরপরে রি। জাস্ট বলে দিলাম স্বরে অ, হর্ষ ই, হর্ষ, তারপরে রি। আর যদি বলি স্বরে আ, বলতে পারি স্বরে আমি বলতে পারি যে আমি তো এটা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারি, সরিয়া। যতই তাড়াতাড়ি উচ্চারণ করেন না কেন, কিন্তু এটা উচ্চারণ করতে একটু সময়, এটার থেকে স্বরে উচ্চারণ করতে সময় একটু বেশি লাগবে। স্বরে আর স্বরে আ, একটু দেখেন দুইটা মুখ দুইভাবে ভাঁজ নেয়, আর স্বরেও একভাবে ভাঁজ নেবে, হর্ষই একভাবে ভাঁজ নেবে, হর্ষও একভাবে ভাঁজ নেবে। সো যখনই দুই দিকে ভাঁজ নিবে বা তখনই বোঝা যায়, কিন্তু যতই বলি যে এটা আমি স্বরেটা খুব অল্প সময় উচ্চারণ করবো, কিন্তু আসলে স্বরের থেকে স্বরে অ উচ্চারণ করতে সময় একটু কম লাগে। তাই এই যে বর্ণ 4টি আছে, এই বর্ণ 4টির নাম হচ্ছে হর্ষস্বর। ওকে, এবার আমরা 4 নম্বরে যাব। যে বিষয়টা সেটা হচ্ছে এই হর্ষস্বরের পরে দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কি? যে স্বরগুলি উচ্চারণ করতে সময় বেশি লাগে, সেই স্বর বর্ণকে বা স্বরধ্বনিকে বলা হয়, সেই স্বর বর্ণ বা স্বরধ্বনিকে বলা হয় দীর্ঘস্বর। তার মধ্যে কি কি আছে? স্বরে আছে,
যেটা এই যে বাকিগুলা মানে এই চারটা বাদ দিয়ে বাকি যে কটা থাকে, স্বরে আ, দীর্ঘ ই, তারপরে দীর্ঘ উ, এ, ওই, ও, ও। তাহলে এই এই কয়টি, এই বর্ণ কয়টি বা এই ধ্বনিগুলি উচ্চারণ করতে সময় বেশি লাগে, তাই এগুলোর নাম হচ্ছে দীর্ঘস্বর। ওকে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা এই পর্যন্ত ক্লিয়ার হলে তাহলে আমরা এখন নেক্সট মানে পরবর্তীতে চলে যাই। এবার যে বিষয় সেটা হচ্ছে তাহলে স্বরবর্ণ বা স্বরধ্বনি 4 প্রকার। এবার এই স্বরবর্ণের দুটি রূপ আছে। স্বরবর্ণের দুটি রূপ আছে। রূপ দুটি কি কি? স্বরবর্ণের দুটি রূপ আছে। রূপ দুটি কি কি? একটা তো ধ্বনি বা বর্ণ, আরেকটা হচ্ছে কার চিহ্ন। আরেকটা কি? কার চিহ্ন। তাহলে স্বরবর্ণের বা স্বরধ্বনি আরেকটি রূপ আছে, তার নাম হচ্ছে কি? কার চিহ্ন। অর্থাৎ যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বা ব্যঞ্জন ধ্বনির সাথে এই বর্ণগুলো আমরা যখন দরকার হয় বানান করতে গেলে, শব্দ তৈরি করতে গেলে এই বর্ণগুলি যখন আমার দরকার হয়, আমরা কি এই বর্ণগুলি সবসময় দিয়ে থাকি? আমরা এই বর্ণগুলোই কিন্তু সবসময় দিয়ে থাকি না। এর একটি যে শর্টকাট, এর একটি যে সংক্ষিপ্ত একটা রূপ আছে, সংক্ষিপ্ত রূপ আছে। এই এই স্বরধ্বনি বা স্বরবর্ণের এখানে কিন্তু পূর্ণ রূপ দেওয়া, একদম তার পুরো নামটাই কিন্তু এখানে দেওয়া আছে, কার নাম কি এবং কার চেহারা কেমন, দেখতে কেমন, সেটাই দেওয়া আছে। কিন্তু বাংলা আমরা যদি লিখি, যেমন কালিমা, আমি লিখলাম কালিমা, এই যে কালিমা, এইখানে কি একটাও কি আমি এই বর্ণগুলো ইউজ করেছি? এখানে একটাও কি আমি এই যে স্বরেও থেকে শুরু করে আর ও পর্যন্ত একটা বর্ণকে আমি ইউজ করেছি, এখানে ব্যবহার করেছি? কালিমা শব্দ লিখতে ব্যবহার করিনি। এই যে এখানে কয় আকার দিয়েছি, লয় ঋষিকার দিয়েছি, এই যে ঋষি আর এই যে আকার দিয়েছি, এইগুলি হচ্ছে এই বর্ণের সংক্ষিপ্ত রূপ। এই যে আ, আ, আ কার, এটাই স্বরে আ। স্বরে আর উচ্চারণ কি? স্বরে আ, স্বরে আ, এটা উচ্চারণ। তাহলে এই উচ্চারণটা এখানে ভুলভাবে না লিখে লেখা হয়েছে কা। এটার নামই সংক্ষিপ্ত রূপ আর এটার নামই কার চিহ্ন। তাহলে স্বরবর্ণের বা স্বরধ্বনির কার চিহ্ন আছে কয়টি? 10টি। আচ্ছা, এবার আমরা যে প্রশ্ন থেকে যায় যে কি ব্যাপার, বর্ণ হচ্ছে 11টি, স্বরধ্বনি বা স্বরবর্ণ 11টি, কিন্তু কার চিহ্ন 10টি কেন? পরে আসছি যে কার চিহ্ন 10টি কেন। এইখানে প্রত্যেকটা স্বরেও বাদ দিয়ে প্রত্যেকটি বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, অর্থাৎ আরেকটি রূপ আছে। এই যে স্বরে আর রূপ হচ্ছে আকার, এই হর্ষ ই এর চিহ্ন হচ্ছে এই হর্ষ ই, এই দীর্ঘ ই এর চিহ্ন হচ্ছে এই যে দীর্ঘ ই, হর্ষ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে হর্ষ উ, এই দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, এবার রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, এ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এরপরে আমরা যদি যাই ও এ, তারপর ও এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এখানে আরেকটা রয়ে গেছে, এরপরে ওই, এই যে ওই আছে, ওই এর সংক্ষিপ্ত রূপ কি? এই যে ওই। এরপরে যদি আমরা যাই এখন ওকার, এই ও এর সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ ও কার। এরপরে ঔকার এর সংক্ষিপ্ত রূপ এই যে ও এর সংক্ষিপ্ত রূপ ঔকার। সব দেখেন স্বরেও থেকে শুরু করে প্রত্যেকটা স্বরের পরে প্রত্যেকটি বর্ণের বা ধ্বনির আলাদা একটা কার চিহ্ন আছে, কিন্তু স্বরের কার চিহ্ন নাই। এইগুলি সবগুলোই ব্যবহার হয়, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে স্বরের আবার অন্য কোনো বর্ণের সাথে ব্যবহার হয়, কিন্তু বিষয়টা হচ্ছে স্বরে ওটা ব্যবহার হয় না, বা স্বরেও এর
কোনো কার চিহ্ন নাই, তাহলে স্বরেও কোথায়? দেখেন আমরা যে লিখি কলম, এই যে ক লিখছি, ল লিখছি, ম লিখছি, প্রত্যেকটার সাথে কিন্তু স্বরেও আছে। এই যে ক যদি আমরা ভাঙতে চাই, ক এর সাথে কিন্তু স্বরে অ আছে। হ্যাঁ, খ যদি ভাঙতে চাই তাহলে খ যোগ অ। এই যে প্রত্যেকটা বর্ণের সাথে কিন্তু প্রত্যেকটা বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণের সাথে কিন্তু এই স্বরবর্ণটি আছে, অর্থাৎ লুকিয়ে থাকে, এটা উজ্জ্ব থাকে, এটা প্রকাশ থাকে না। ক আপনি উচ্চারণ করে দেখবেন যে ক, খ, গ, এই যে অ, অ উচ্চারণ প্রত্যেকটার সাথে, এই যে অ, প্রত্যেকটি বর্ণের সাথে কিন্তু অ উচ্চারণ হয়। তাহলে কি বুঝলাম আমরা? যে এটার কার চিহ্ন নেই, কিন্তু এদের থেকেও ক্ষমতাবান, এর মূল্য এদের থেকেও বেশি। প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই এটা যুক্ত থাকে, উচ্চ অবস্থায় থাকে। এই জন্য এই যে কার চিহ্ন নেই, এটা যে প্রত্যেকটি বর্ণের সাথে থাকে, উচ্চ অবস্থায় থাকে, এই জন্য স্বরে ওকে বলা হয় বিলীন বর্ণ বা লীন বর্ণ, লীন বর্ণ বা বিলীন বর্ণ, লীন বর্ণ বা বিলীন বর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? স্বরেওকে লীন বর্ণ বা বিলীন বর্ণ বলা হয় কেন জানতে পারলাম, এবং স্বরেওর কার চিহ্ন নেই আর স্বরেওকে লীন বর্ণ বা বিলীন বর্ণ। এটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে যে স্বরেও এর নিচের কোনটি লীন বর্ণ অথবা নিচের কোনটি বিলীন বর্ণ, এগুলো অনেক চাকরি পরীক্ষা এগুলো এসেছে অনেক সময়। তাহলে কোনটি স্বরেও? আবার আসতে পারে স্বরেও এর অপর নাম কি। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। এখন আমরা দেখব যে এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময়, স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের জিহ্বা বা উচ্চারণ করার সময় ধ্বনিগুলি মুখের বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে, বা বিভিন্ন সময় মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়। এই বর্ণগুলি বা ধ্বনিগুলি, স্বরবর্ণগুলি বা ধ্বনিগুলি উচ্চারণ করার সময় মুখের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন অংশ থেকে, মুখের ভিতরের বিভিন্ন অংশের মাধ্যমে বা বিভিন্ন অবস্থানে অবস্থান করে এই বর্ণগুলো। তাই এই এগুলোর এই অবস্থান বা জায়গার উপর ভিত্তি করে আবার এই স্বরধ্বনিগুলিকে বিভিন্ন নাম ধারণ করা হয়েছে, আমরা সেগুলো একটু দেখি। যদি যেমন আমি যদি বলি হর্ষ ই এবং দীর্ঘ ই, এই ধ্বনির উচ্চারণে এই যে যেমন আমি হর্ষ ই আর হচ্ছে দীর্ঘ ই, এই ধ্বনি দুইটা উচ্চারণ যদি করি, এই ধ্বনি দুইটা উচ্চারণের সময় জিহ্বা এগিয়ে আসে। কোথায় এগিয়ে আসে? মুখের সামনে এগিয়ে আসে। এই যে হর্ষ ই উচ্চারণ করেন, আপনারা সাথে সাথে উচ্চারণ করেন, তাহলেই বুঝবেন। হর্ষ ই উচ্চারণ না করলে, কোনো বর্ণ বা ধ্বনি উচ্চারণ যদি না করেন, তাহলে মুখের জড়তা কাটবে না, আর আপনারা বুঝবেনও না যে আসলে কিভাবে এই বর্ণ, যে আমি বললাম এই জায়গাতে উচ্চারিত হয়, কেমনে উচ্চারিত হয়, কেনই বা কেমনে উচ্চারিত হয়, আসলে সম্ভব কিনা আমি তো বুঝতে পারি না। উচ্চারণ না করলে কিন্তু বুঝবেন না, শুধু শুধু মুখে মুখে বলে বলে কিন্তু বুঝবেন না। সবাই অনেকেই বলবেন যে স্বরে পড়ায় কি করতে, এগুলো তো আমরা জানি, কিন্তু চাকরি পরীক্ষায় এগুলি অনেক সময় সমস্যা হয়ে যায়। আর একটা কথা আছে, যারা ছোট ক্লাসে পড়েন তাদের জন্য তো একদম 100% এগুলি একদম 100% উপকারী, কারণ তারা এখান থেকে যদি এইরকম শিখতে না পারে, আজীবন তাদের এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ভোগান্তি তাদের পোহাইতে হবে। অনেক সময় এখন আমরা বড় ক্লাসে যারা পড়াশোনা করি, দেখবেন তারা যদি বলে এই আপনি বলেন তো স্বরধ্বনি কয়টা, পারবে না। যদি বলে জিজ্ঞেস করে বলেন তো স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মোট কয়টা, পারবে না, এখনও পারবে না। অনেকেই আছে এবং অনেকে পারে যে ওই যে চাকরির জন্য মুখস্থ করছে, স্বরধ্বনি 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 11টি, স্বরধ্বনি 11টি, ব্যঞ্জনধ্বনি 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 39টি, ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি 39টি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মোট 50টি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মোট 50টি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মোট 50টি, এরকম মুখস্থ করে।
কিন্তু যদি বলে যে বলেন তো 39টি স্বরধ্বনি এই ব্যঞ্জনধ্বনি পড়ে শোনান তো, তখন তো দাঁতে দাঁত লেগে যাবে। হায় হায়, এগুলো তো আমি পারি না, এগুলো তো পড়িনি, সেই ছোট্টবেলায় অনে পড়েছি, টুতে পড়েছি, কেজি শ্রেণীতে পড়েছি, কিন্তু এখন আমাকে এগুলো জিজ্ঞেস করে, এগুলো আমার পক্ষে বলবে। আবার অনেকে বলবে যে হ্যাঁ এগুলো কোনো অসম্ভবের কিছু না, হ্যাঁ এগুলো একদম ইজি, পারবি, কেন পারবো না, এটা কোনো ঘটনা। কিন্তু পড়তে গেলে তখন বোঝা যায় যে আসলে প্রবলেমটা কোথায়। তখন উচ্চারণ ঠিক মতো হয় না, পড়তে ঠিকই পারে কিন্তু এই বর্ণগুলির উচ্চারণ অনেকে জানে না, ঠিক উচ্চারণটা কি সেটা জানে না। ওকে, সেই উচ্চারণ আমরা জানবো, দেখব। এখন আসি, হর্ষ ই এবং দীর্ঘ ই এই ধ্বনির উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে। জিহ্বা কোথায় গিয়ে উচ্চারণ করবেন? হর্ষ ই, দীর্ঘ ই উচ্চারণ করবেন, দীর্ঘ ই উচ্চারণ করবেন, দেখবেন জিহ্বা মুখের সামনে এগিয়ে আসে, জিহ্বা মুখের সামনের দিকে এগিয়ে আসে, এবং জিহ্বা এগিয়ে আসে সামনে, এবং জিহ্বাটা আমাদের মুখের উপরের অংশে, অর্থাৎ অগ্র তালুর অগ্র মানে সামনের ভাগে, তালু কিন্তু মুখের উপরের অংশটা, মুখের ভিতরে যে জায়গা আছে আমার খালি জায়গা, সেই জায়গার উপরে যে একটা শক্ত তালু, শক্ত উপরে যে চারার মতো আছে সেটার নামই হচ্ছে কিন্তু তালু। সেই তালুর অগ্রভাগে মানে সামনের দিকে কঠিন অংশের কাছাকাছি এই জিহ্বাটা পৌঁছে যায়। হর্ষ ই, দীর্ঘ ই উচ্চারণ করার সময় জিহ্বা সামনে আসে এবং জিহ্বা আমাদের উপরে উঠে যায় তালুর অগ্রভাগের দিকে, মানে সামনের ভাগের দিকে কঠিন অংশের কাছাকাছি, কঠিন তালু এর কাছাকাছি পৌঁছায়। এ ধ্বনির উচ্চারণে জিহ্বার অবস্থান হর্ষই ধ্বনির মতো সব মুখেই হয়, কিন্তু একটু নিচে, এবং একটু ক্লিয়ার করে বলি যে এই দুটো বললাম যে হর্ষই এবং দীর্ঘই, এখানে জিহ্বা কোথায় থাকে? সামনে এসে উপরে উঠে যায়। আচ্ছা, এটা পাইলাম। এরপরে এখন আরেকটা বলি আমি, এ ধ্বনি কোথায় উচ্চারণ হবে? এ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান এই আমরা যে হর্ষই এবং দীর্ঘই উচ্চারণ করেছি তার মতো সামনেই থাকে, তার মতো কোথায় থাকে? জিহ্বা সামনেই থাকে। আমার ক্লাসগুলো যদি কারো বিরক্তি মনে হয়, হতে পারে যে এত বেশি কথা বলে বা লং ভিডিও হয়ে যায়। আসলে ভাই বা বোনেরা, বিষয়টি হচ্ছে যে কোনো জিনিস শিখতে হলে তো আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে। ভালোভাবে যদি আপনি না শিখতে পারেন, একটা সময় গিয়ে আপনি ধরা খাবেন, একটা সময় গিয়ে নিশ্চিত ধরা খাবেন যে কি করলাম। এই জন্য যে কোনো জিনিস শিখতে তো অসুবিধা নাই, তাই না? যথেষ্ট সময় আছে হাতে, শিখে নিন। অনলাইন ফেসবুক, ইউটিউবে অন্য জিনিস দেখে সময় নষ্ট না করে, যেগুলোতে কোনো উপকার আসে না সেগুলো না দেখে, এগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে শিখেন না। প্রবলেম কোথায়? শেখেন, কাজে লাগবে। আর যারা বেশি বিরক্তি মনে করবেন, যারা মনে করবেন যা আমার জন্য দরকার নেই এগুলো, তাদের ব্যাপার আলাদা, সেটা আপনার রুচি ভাই, এখানে আমার বলার কিছু নেই। তবে আমি ধারাবাহিকভাবে আমি ফ্রি ক্লাসগুলি আমি করাবো, এগুলো যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, কারো না কারো অবশ্যই কাজে লাগবে, একদিন এদিন সে ভালো ফলাফল পাবে। সো কেউ আমার কথায় কষ্ট পাবেন না, কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তাহলে আমরা কি বলছি যে হর্ষ ই গেল, দীর্ঘ ই গেল, এগুলো উচ্চারণ করার সময় জিহ্বা কোথায় থাকে? এগুলো উচ্চারণ করার সময় জিহ্বা মুখের সামনে থাকে এবং জিহ্বা মুখের উপরে অবস্থান করে তালুর অগ্রভাগের দিকে এগিয়ে আসে। আর এ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা তাও সামনেই থাকে, কিন্তু একটু নিচে নেমে যায়। এ উচ্চারণ করব, জিহ্বার সামনেই থাকবে, বাট জিহ্বা একটু নিচে নেমে যায়, এবং আ ধ্বনির বেলায়ও আরও নিচে নেমে যায়। স্বরেয়া ধ্বনি যখন উচ্চারণ করি সেখানেও কিন্তু জিহ্বা আরও নিচে নেমে যায়। এই হর্ষই এবং দীর্ঘই এবং এই যে তিনটা ধ্বনি আছে,
এই তিনটা ধ্বনির সময় জিহ্বা এগিয়ে সামনের দিকে এগিয়ে আসে, তাই এগুলোকে বলা হয় সম্মুখ ধ্বনি। এগুলোকে সম্মুখ ধ্বনি বলা হয়। হর্ষ ই, দীর্ঘ ই এবং এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিহ্বা মুখের, আমি একটা চার্ট লিখিয়ে দেবো, চার্ট দেখে সহজে আমি একটু আলোচনা করছি বিষয়টা, এরপরে যখন আমি একটা চার্ট দিয়ে দেবো এটার, সেই চার্টটা দেখে আলোচনাটা আগে বুঝেন, তারপরে চার্টটা সহজেই, চার্টটা আপনারা একবার আলোচনাটা পড়বেন আর চার্টটা মাথায় রাখবেন, দেখবেন আজীবন মনে থাকবে, চারটা মনে রাখবেন, তাহলেই ও আচ্ছা এগুলোতে এই বর্ণ, এগুলো সম্মুখ, এটা উচ্চ, এটা উচ্চ, মধ্য, নিম্ন, এরকম মনে থাকবে। তাহলে এই হর্ষ ই, দীর্ঘ ই এবং এই ধ্বনি উচ্চারণ জিহ্বা, এই ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা সামনে এগিয়ে আসে, এই জন্য এগুলোকে বলা হয় সম্মুখ ধ্বনি। আবার হর্ষ ই এবং দীর্ঘ ই এর উচ্চারণ সময় জিহ্বা উচ্চ অবস্থান করে, মানে মুখের উপরে অবস্থান করে, তাই এগুলোকে বলা হয় উচ্চ সম্মুখ স্বরধ্বনি। একত্রে যদি বলা হয় উচ্চ সম্মুখ স্বরধ্বনি, মানে উচ্চারণ করার সময় জিহ্বা উপরেও থাকে সামনেও থাকে, তাই দুইটা নাম এটার, উচ্চ আবার সম্মুখ স্বরধ্বনি, মানে মুখের সামনের ভাগে থেকে উচ্চারিত হয়। আর এ ধ্বনি মধ্যে অবস্থিত সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ এ ধ্বনির সঙ্গে জিহ্বা একদম নিচে নামে না, মুখের একদম নিচুতে নেমে যায় না, আবার উপরে ওঠে না, এই মাঝামাঝি লেভেলে থাকে, এই জন্য এটাকে উচ্চ মধ্যক বলা যায়। এই যে একটু আগে বললাম উচ্চ মধ্য। আর সম্মুখ মানে সামনে থেকে যেহেতু উচ্চারণ হয় মুখের, এই জন্য সম্মুখ। তাহলে এরকম করে আমরা যেমন আছে হর্ষ উ, দীর্ঘ উ, এই ধ্বনি উচ্চারণ সময় কিন্তু জিহ্বা কিন্তু পিছিয়ে যায়, অর্থাৎ পিছনের দিকে চলে যায়, এবং তালুর পিছনের ভাগের দিকে যে নরম একটা অংশ আছে, সেই নরম অংশের কাছাকাছি জিহ্বাটা উঠে যায়। আর ও ধ্বনির বেলায়ও কিন্তু জিহ্বা আরও একটি নিচে নেমে যায়, মানে নিচে নেমে যায় একদম নিচের দিকে, আর স্বরেও ধ্বনির বেলায় তার চেয়েও নিচে আসে। তাহলে এই জন্য হর্ষ উ, দীর্ঘ উ ও স্বরেও এই ধ্বনির উচ্চারণে জিহ্বা পিছিয়ে আসে। এই তিনটা উচ্চারণ করার সময় কোনটা সেটা হচ্ছে হর্ষ উ, দীর্ঘ উ আর স্বরেও। এই ধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু জিহ্বা কোথায় চলে যায়? পিছনে চলে যায়। এইগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়, পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে। আর হর্ষ উ আর দীর্ঘ উ এই ধ্বনি উচ্চারণকালে কিন্তু জিহ্বা উচ্চ থাকে বলে এদেরকে উচ্চ পশ্চাৎ, মানে এই দুইটা উচ্চারণ করার সময় জিহ্বা পিছনে থাকে এবং উচ্চ উপরের দিকে উঠে যায়। এই তালুর নরম অংশের দিকে, পেছনের নরম অংশের দিকে উপরে উঠে যায়, এই জন্য এগুলোকে বলা হয় কিন্তু পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ পশ্চাৎ বলা যায়। পশ্চাৎ বরাবর পশ্চাৎ বলা যাবে, উচ্চপদ মানে উপরে ওঠে এবং পিছনের দিকে চলে যায়, এই জন্য পশ্চাৎ মানে পিছনে কিন্তু। আর ও ধ্বনিটা হচ্ছে পশ্চাৎ থেকে উচ্চারিত হয়, বাট আবার মধ্য অবস্থা থাকে জিহ্বাটা, জিহ্বা উচ্চারণ করলে আমরা যদি উচ্চারণ করি তাহলে জিহ্বা মধ্যমে মুখের বরাবর অবস্থান করে এবং একটু পিছনের দিকে সরে যায়, এই জন্য এটাকে পশ্চাৎ ও মধ্য অবস্থিত স্বরধ্বনি বলা হয়। তাহলে এখন আমরা চারটা দেখি। ওকে, একটু আপনারা সবাই একটু আমার এই চিত্রটির দিকে লক্ষ্য করেন। সেটি হচ্ছে, এখানে আমি এই চিত্রটিটা এঁকে নিলাম আগে টাইমটাকে বাঁচানোর জন্য, যাতে করে, কারণ বলবো আর মুখে মুখে যদি আমি ছকটা আঁকি তখন সময় অনেক বেশি যাবে, তাই এখন যদি আমি এঁকে নিছি সুন্দর করে, এখন আপনার অল্পতে এটা বোঝানো যাবে। আচ্ছা, যাই হোক, এখন দেখি এই যে হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ ই, দীর্ঘ ই, এই সোজাই কিন্তু লিখেছি আমি হর্ষ উ, দীর্ঘ উ। এখন এই যে হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ,
এই বর্ণগুলি আছে, এই যে হর্ষই দীর্ঘই উচ্চারণ যখন করি, উচ্চারণ করার সময় জিহ্বাটা মুখের সামনে চলে আসে, মুখের সম্মুখে চলে আসে, সামনে চলে আসে। হর্ষ ই, দীর্ঘ ই, মুখের সামনে চলে আসে। এই জন্য এইটাকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। আবার এই দুটি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা মুখের উপরে অবস্থান করে। এই যে হর্ষ ই উচ্চারণ করেন, দেখেন হর্ষ ই, দীর্ঘ ই, জিহ্বা কোথায়? সামনেও আসে এবং জিহ্বা উপরেও ওঠে। এই জন্য এই বর্ণ দুটাকে বলা হয় উচ্চ সম্মুখ স্বরধ্বনি, উচ্চ সম্মুখ স্বরধ্বনি। এরপর এই যে বর্ণ দুইটা আছে, হর্ষ উ, দীর্ঘ উ, এই বর্ণ দুইটি মুখের সামনে থেকে উচ্চারণ হয় না। অর্থাৎ যখন এই দুটো উচ্চারণ হয় তখন জিহ্বা মুখের সামনে থাকে না, জিহ্বা থাকে মুখের পেছন দিকে। এই জন্য এটাকে পশ্চাৎ বলা হবে। জিহ্বা উপরেই থাকে, উপরে থাকবে, আর জিহ্বাটা পিছন দিকে সরে গিয়ে উপরে উঠবে। পিছন দিকে এই দুইটা উচ্চারণ করার সময় জিহ্বা পিছন থেকে সরে গিয়ে উপরের দিকে উঠে যায়, যার কারণে এটাকে বলা হয় উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে যদি আমরা দেখি এ এবং ও, এই দুইটি উচ্চারণ করার সময় জিহ্বা একদম উপরে থাকে না, উপর থেকে একটু নিচে থাকে, এই জন্য বলা হয় উচ্চ মধ্য। মুখের মাঝখানেও থাকবে না, মাঝখানে থাকলে তো শুধু মধ্য হইতো, মাঝখানে না, একদম উপরে না, আর মাঝখান থেকে একটু উপরে, যার কারণে এটাকে বলা হয় উচ্চ মধ্য। এ এবং ও দুইটাই উচ্চ মধ্য। এই দুইটি উচ্চারণ করার সময় জিহ্বা কোথায় থাকে? জিহ্বা মুখের উচ্চ থেকে একটু নিচে থাকে, এই জন্য উচ্চ মধ্যম পর্যায়ে। আর শুধু এ উচ্চারণ করার সময় জিহ্বা সামনে থাকে, সামনে এবং উচ্চ মধ্য অবস্থা থাকে, তাই এটাকে উচ্চ মধ্যক সম্মুখ স্বরধ্বনি বলে। আর এটাকে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি বলে। কেন? জিহ্বা পিছনে যায়, আর জিহ্বা উচ্চ থেকে একদম উঁচুতে থাকে না, একদম উঁচুতে থাকে না, একটু নিচে নেমে যাচ্ছে, তাই জন্য উচ্চ মধ্য। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে আপনারা একটু কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আসলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাইয়া, এভাবে না, একটু এইভাবে ক্লাসটা এইভাবে বুঝাইলে আমাদের জন্য একটু ভালো হইতো। প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন যদি বুঝতে সমস্যা হয়। আর যদি বুঝতে সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি সমস্যা হয় তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, আরও ভালো করে বোঝানোর চেষ্টা করুন। তবু আমি চাই যে যেন আপনারা বুঝতে পারেন। ওকে, এরপরে যদি ইয়া বলি আমরা, আর ইয়া ধ্বনিটা কোত্থেকে আসলে এটা রহস্য আমি এখনো আপনাদেরকে বলি নাই, একটু পরে বলছি। যেমন ইয়া আর অ, এই দুইটা উচ্চারণ করার সময় জিহ্বা কোথা থাকে? একদম নিচে থাকে না, একটু নিচ থেকে একটু উপরে। এই যে নিচ থেকে একটু উপরে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে নিম্ন মধ্য। স্বরে অ আর এ, এই দুইটা বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বা কোথা থাকে? নিম্ন মধ্যে থাকে। ঠিক আছে, এই জন্য এই দুইটাকে বলা হবে নিম্ন মধ্য। আর এটা উচ্চারণ করার সময় জিহ্বা নিম্ন মধ্য অবস্থান থাকে, আর জিহ্বা কোথা থাকে? একদম মুখের কোথা থেকে উচ্চারণ হয় এটা, এই দুটো উচ্চারণ করার সময়, এটা উচ্চারণ করার সময় সম্মুখে থেকে মুখের সামনে থেকে উচ্চারিত হয়। এই জন্য বলা হবে, এটাকে বলা হয় যে নিম্ন মধ্যক সম্মুখ স্বরধ্বনি। এটাকে বলা হয় নিম্ন মধ্যক পশ্চাৎ স্বরধ্বনি, কারণ স্বরে অ উচ্চারণ করার জিহ্বা একদম পিছনে চলে যায়, আর কোথায়? নিম্ন মধ্য অবস্থানে অবস্থান করে জিহ্বা। এরপরে একদম স্বরে আ যদি বলি, স্বরে আ উচ্চারণ করার সময় দেখবেন একদম জিহ্বা একদম নিচের দিকে থাকে, আর জিহ্বা উচ্চারণ করে এবং মুখের মাঝখান থেকে উচ্চারিত হয়, এই জন্য এটার নাম হচ্ছে কেন্দ্রীয় বা মধ্যক বলতে পারেন, এটাকে মধ্যক, নিম্ন এবং মধ্যক স্বরধ্বনি এটাকে বলা হয়। ওকে, তাহলে এখন আমরা এটা জানা হয়ে গেল। এখন আরেকটা কথা বলা যায় যে
মুখের অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সম্মুখ, একটা মধ্যক, একটা পশ্চাৎ। আর জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এখন আসি আমরা এই যে ইয়া কোথা থেকে আসলো, ইয়া কোথা থেকে আসলো এটা এখন আসি। স্বরেও পড়েছি, এগুলো পড়েছি, বাট ইয়া তো পড়ি নাই। ইয়া কোথা থেকে আসলো? এটা হচ্ছে ধ্বনির উচ্চারণের রূপের কারণে, উচ্চারণের কারণে এটা হয়েছে। কিভাবে হয়েছে উচ্চারণের কারণে? এখানে আমি যদি লিখি, একটু বুঝতে সমস্যা হয় কিনা জানি না, দেখি একটু, তারপরও চেষ্টা করি। এখানে যদি লিখি যে সংবৃত, সংবৃত না বিবৃত, না এটা এখানে চলবে না, এটা একটু আলাদা করেই বোঝাইতে হবে। আচ্ছা, সমস্ত ধ্বনিগুলি, আমাদের স্বরবর্ণের সমস্ত ধ্বনি, যেগুলো যেসব ধ্বনিগুলো আছে, সব ধ্বনিগুলি কিন্তু উচ্চারণ রীতি আছে, অর্থাৎ দুটি উচ্চারণ রীতি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিবৃতি উচ্চারণ, একটা বিবৃত উচ্চারণ, আর একটা হচ্ছে সংবৃত উচ্চারণ। এটা ইন্টারমিডিয়েটে যারা পড়েন তাদের জন্য খুবই একান্ত প্রয়োজন, যারা ইন্টারে পড়ে তাদের জন্য খুবই একান্ত প্রয়োজন। আমি একটু বলে দিয়ে আলোচনা করি। যত 11টি স্বরবর্ণ আছে, এই 11টি স্বরবর্ণের মধ্যে মাত্র দুটি বর্ণ, একটা হচ্ছে স্বরে অ, আর একটা হচ্ছে এ। এই দুটি বর্ণ মূলত, এই দুটি বর্ণের উচ্চারণ মূলত দুই রকমের। যতগুলি স্বরবর্ণের, যতগুলি 11টি বর্ণ আছে, 11টি বর্ণের মধ্যে বাকি এই দুইটি ছাড়া বাকি সমস্ত বর্ণগুলিরই উচ্চারণ একটাই। তার নিজস্ব যে উচ্চারণ, স্বরে আ নিজস্ব উচ্চারণ, ও নিজস্ব উচ্চারণ, ও, ওই, হর্ষ উ, দীর্ঘ উ, হর্ষ ই, দীর্ঘ ই, সবগুলোই রি, এগুলো সবগুলিরই নিজস্ব উচ্চারণ আছে। বাট এ এবং অ, এ অ এই দুটির উচ্চারণ দুই রকমের আছে। যেমন এই এর উচ্চারণ দুইটা, এর উচ্চারণ কয়টা? দুইটা। এর উচ্চারণ দুইটা, একটা হচ্ছে সংবৃত উচ্চারণ, আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। এই যে সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণটা কি? এ ধ্বনি যদি এ এর মতোই উচ্চারণ হয় তাহলে তার নাম সংবৃত উচ্চারণ। আর যদি এ ধ্বনি তার মতো উচ্চারণ না হয়ে অন্যভাবে উচ্চারিত হয়, অন্যভাবে বলতে এই যে দেখেন আপনারা, এই যে এটা বা এটা একই জিনিস নেই, অ্যা। কখনো কখনো আপনারা খেয়াল করছেন কি না জানি না, কখনো কখনো দেখবেন এ ধ্বনি বা এ বর্ণটি যখন শব্দের মধ্যে থাকে, কখনো কখনো অ্যা উচ্চারণ হয়, আবার কখনো কখনো এই তার নিজের উচ্চারণই হয়। কিভাবে? আমি একটু লিখে দেখাই, আমি একটা এক্সাম্পল দেখাই। কি লিখলাম? এটা এ ক। আমরা কি এভাবে উচ্চারণ করি যে এ ক, বানান করলাম এ ক, বানান করে বললাম যে এক? আমরা কি এটা বলি এক? আমরা কি বলি এক? নট এক। এটা এক বলি না, আমরা বলি কিন্তু এটাকে, আমি যেভাবে বলি একটু সেভাবে লিখে দেখে, আমরা যেভাবে বলি সেভাবে একটু লিখে দেয়। বলি বলতে ভুল হবে, এক্স্যাক্টলি সঠিক উচ্চারণ কোনটা, সঠিক উচ্চারণ যেটা করি আমরা, এই শব্দটিকে যেটা উচ্চারণ করি সেটা আমি একটু লিখে দেখাইলাম। উচ্চারণ করি কিভাবে? এক নাকি এক? এভাবে উচ্চারণ করি না? তাহলে দেখেন তো, এ আছে এ, কিন্তু আমরা উচ্চারণ যখন করি এক, বলি এক, এরকম কিন্তু বলি। এবার এখানে আছে এত, আমরা কি এটাকে বলি এত? এত বলি? কখনোই বলি না এত, এটাকে বলি এত।
এই যে এত বলি, এত তাহলে এত উচ্চারণ কি, বানান কি, এ জফলা আকার ত, এত, এভাবে বানান। ঠিক আছে, তাহলে এই যে এ ধ্বনিরই দুইটা রূপ, একটা তার নিজস্ব রূপ, একটা তার আলাদা উচ্চারণ হয়ে যাওয়া। এই যে এ এবং উচ্চারণ হয়ে যায়, এই যে দুইটা রূপ আছে, এই দুইটা রূপে একটার নাম সংবৃত, একটার নাম বিবৃত। বিবৃত মানে হচ্ছে এইরকম উচ্চারণ, উচ্চারণ, আর সংবৃত মানে হচ্ছে নিজস্ব উচ্চারণ। এই যে এখন নিজস্ব একটা উচ্চারণ আমরা যদি দেই, যদি বলি এমনই, কি বলি, এমনই, ঠিক আছে, এরকম বলি না, এমনই। এরপর যদি বলি এটা, এটা বলি নাকি এটা বলি, এটা বলি না কিন্তু এটা বলি, ঠিক আছে। এগুলো হচ্ছে তার নিজস্ব উচ্চারণ, এর নিজস্ব উচ্চারণ এটা। আর যখন হয়ে যায় এটা, এই জন্য এই যে এই বর্ণ দুইটার, এই যে এক কোত্থেকে আসলো, আমি কিন্তু বোঝানোর জন্য এই যে স্বরে ও জফলা আকার কোথা থেকে আসলো, স্বরবর্ণের মধ্যে কেমন করে আসলো, এটা কিভাবে পেলাম, এই জন্য কিন্তু এটা। এখন আমি স্বরে ওরটা দেখাই, এই যে স্বরে ওরটা দেখাই, স্বরে ওর দুইটা রূপ আছে, স্বরে ওর দুইটা রূপ আছে, একটা হচ্ছে বিবৃত, আরেকটা হচ্ছে সংবৃত। একটু দেখেন, স্বরের ক্ষেত্রে তার নিজস্ব রূপ যদি উচ্চারণ হয় তাহলে তার নাম বিবৃত, আর যদি তার নিজস্ব রূপ উচ্চারিত না হয়ে যদি এই যে রকমের হয় তার নাম সংবৃত। একটু এক্সাম্পলে যাই আমরা, যদি বলি যে অল্প, আমরা কি এটা কি বলছি, অল্প বলছি না, অল্প, তাহলে উচ্চারণ হয়েছে না, তার নিজস্ব উচ্চারণই কিন্তু হয়েছে, তাই এটার নাম বিবৃত উচ্চারণ। আবার যদি বলি আমরা, যদি লিখি যে অতীত, দেখেন তো অতীত, এটা কি অতীত, আমরা কি উচ্চারণ করি অতীত, এভাবে উচ্চারণ করি, এভাবে আমরা উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি ও, একটু যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখে দেখলাম অতীত। আমরা উচ্চারণ করেছি কিভাবে, অতীত, আমরা উচ্চারণ করেছি কিভাবে, ও উচ্চারণ করি, স্বরে ওটা ও হয়ে গেছে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার। স্বরের উচ্চারণ দুই রকমের হয়, একটা স্বরের মতো, আর একটা, সরি ক্ষমা করবেন, একটু মিস্টেক হয়ে গেছে, এটা বলতে চাই, এটা কিন্তু এর জন্য, এটা শুধু কার জন্য, এর জন্য, এর যে দুইটা রূপ হয় এবং এই কারণে এটা, এই যে করতে আসলো সেটা কিন্তু দেখাইলাম আমি। আর সেই সাথে আরেকটা জিনিসও দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে স্বরেরও কিন্তু দুইটা রূপ আছে, স্বরেরও দুইটা রূপ আছে, একটা ও এর মতো উচ্চারিত হয়, আর একটা নিজের এর মতোই উচ্চারণ হয়। আর এই যে আমরা এখানে কিন্তু এটা ও কিন্তু স্বরবর্ণের মধ্যেই আছে, স্বরবর্ণের মধ্যেই কিন্তু ওটা আছে। সো এখানে তাহলে যদি স্বরবর্ণ থাকবে তাহলে এটা এই জন্য আলাদা বর্ণ কিন্তু এখানে নাই, যেমন যেমন আলাদা বর্ণ আসছে, কেমনে আসলো, কেমন করে আসলো, কোত্থেকে আসলো দেখাইলাম। আর এটা কিন্তু, এটা আলাদা বলি আমরা, স্বরেরই আলাদা রূপ এটা, আবার ও, কিন্তু এই ওটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে আছে, তাই আর এটাকে আমরা দ্বিতীয় দুইটা বলি না, কিন্তু উচ্চারণ লেখার সময় কিন্তু এভাবে লিখতেই হবে যে অতীত, অতীত। ঠিক আছে, তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি, আগামী ক্লাস থেকে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।